বর্তমানে জুবায়ের রহমান চৌধুরী তিনি কততম বিচারপতি? ইউনিসেফ এর তথ্য মতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? এটা কিন্তু ভয়াবহ একটা তথ্য। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পীকে থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কবে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক যে আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিন, আজকে 26তম পর্ব। তো এই পর্বে আমরা আলোচনা করব এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাবলীগুলো। কারণ আমরা জানি যে চাকরি পরীক্ষাগুলোতে সাম্প্রতিক জ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে চলমান যতগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোতে চলমান ঘটনাবলীর উপরেই কিন্তু প্রশ্নগুলো থাকে। তো এই জন্যই আমাদের এই বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের এই ধরনের আয়োজনগুলো করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে যে এর আগেও সাপ্তাহিক বুলেটিনের উপরেই একটা পর্ব আমাদের চলে গেছে, যে পর্ব থেকে ওই একটা পর্ব থেকেই আমাদের প্রায় 3টা প্রশ্ন মেডিকেল পরীক্ষায় কিন্তু কমন এসেছিল। বিশেষ করে যে চাকরির যে পরীক্ষাগুলো, এগুলোতে তো এখান থেকে প্রশ্ন আপনারা পাবেনই। তো এই জন্য এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই জরুরি জানাটা। তো আজকে শুরুতেই যে প্রশ্নটি আছে সেটি হলো যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীকে। এর আগে আমরা দেখেছি ক্রিকেট খেলা থেকে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন এসেছে। মানে বাংলাদেশ ক্রিকেট দলে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান, ডাবল সেঞ্চুরিয়ান কে ছিল, বা সব থেকে বেশি ডাবল সেঞ্চুরি কার আছে, এই যে মুশফিকুর রহিম, এই ধরনের তথ্য কিন্তু আসে। তো এই জন্য টেস্ট ক্রিকেটে একটা নতুন একটা রেকর্ড করেছে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে। আমরা জানি যে টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলাম সর্বশেষ 2025 সালের নভেম্বর মাসে, নভেম্বরে মানে সর্বশেষ গত মাসে যে টেস্ট খেলেছে সেই হিসাব অনুযায়ী প্রায় 248টা উইকেট শিকার করেছে সে। তো এখানে খেয়াল করে দেখেন যে 248টা উইকেট শিকার করেছে। এর আগে কিন্তু সাকিব আল হাসান সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। অপরদিকে এখন পর্যন্ত ওয়ানডেতে সাকিব আল হাসান হচ্ছে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর যে তালিকা, সেখানে তিনি প্রথম স্থানেই আছেন আর কি। তো এই প্রশ্নটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন যে বাংলাদেশ ক্রিকেট দলের তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। এরপর যদি আমরা দেখি যে প্রথমবারের মতো সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? প্রশ্নটা একটু কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে করেছে। মানে এখানে এবার যে এই যে সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড যে অনুষ্ঠানটি হয়েছে বা যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এখানে আসলে দেশ ভিত্তিক কিন্তু প্রতিযোগিতা হয়নি, হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক। মানে এখানে দেশ ভিত্তিক রিপ্রেজেন্টেশন এখানে হয়নি, এখানে হচ্ছে কোন দেশের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ভিত্তিক এখানে মানে এই প্রতিযোগিতাটা হয়েছিল। তো এখানে আমরা জানি যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে প্রিয়শপ, যারা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছে। তথ্য প্রযুক্তি নির্ভর একটা প্রতিষ্ঠান প্রিয়শপ। তো এই প্রিয়শপটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রিয়শপ হলো মূলত বাংলাদেশি একটা প্রতিষ্ঠান। তো এখানে দেখা যায় এবার এই এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে যে বাংলাদেশি যে প্রতিষ্ঠান ছিল সেটার নাম হচ্ছে প্রিয়শপ। তো দেশ হিসাবে অবশ্যই আমাদের বাংলাদেশ, কিন্তু আরেকটা তথ্য জানতে হবে যে এই প্রতিযোগিতা হয়েছে মূলত নেপালে। মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ বলতে একদম প্রায় সীমান্ত ঘেঁষা বলাই চলে। আমাদের পার্শ্ববর্তী দেশ একটি দেশ আছে, সেটি হচ্ছে নেপাল। এই নেপালে এবার এই অ্যাওয়ার্ডটি মানে এই যে অ্যাওয়ার্ড যেটা হয়েছে বা যে অনুষ্ঠানটি হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে, এবং এখানে বাংলাদেশ দেশ হিসাবে বাংলাদেশ পেয়েছে এবং প্রতিষ্ঠান হিসাবে পেয়েছে প্রিয়শপ। তো এই 3টা তথ্য একটু সুন্দর করে আপনারা পড়ে রাখবেন। এরপর দেখা যাক, যেহেতু প্রথমবারের মতো পেয়েছে এই জন্য তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কবে? বিশেষ বিষয়টা একটু খেয়াল করে দেখেন যে আমরা তো জানি যে বর্তমান সময় বিভিন্ন দেশের বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে বা সীমান্তবর্তী যে রাষ্ট্রগুলো আছে, দেশগুলো আছে, তারা কিন্তু একে অপরের সঙ্গে সীমান্ত সংঘর্ষে লিপ্ত থাকে। এটা মোটামুটি সকল সীমান্তেই আছে। তো এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া কয়েক দশক ধরে তাদের মধ্যে আসলে সীমান্ত সমস্যাটা ছিল। তো এটা একসময় এটা সীমান্ত যুদ্ধে পরিণত হয়েছিল, তবে বেশ কিছু বছর ধরে এটা বন্ধ ছিল। তো হঠাৎ করে গত এবছরের জুলাই মাসের দিকে গিয়ে এটা আবার যুদ্ধবিরতিটা তারা ভঙ্গ করে ফেলে। জুলাইয়ের দিকে গিয়ে এই থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের মধ্যে যে যুদ্ধবিরতি ছিল এটা ভঙ্গ করে ফেলে। ভঙ্গ করে তখন থেকে তারা সীমান্ত হত্যা বা সীমান্ত সংঘর্ষে তারা লিপ্ত ছিল পরস্পর। তো এরই ধারাবাহিকতা এটা মোটামুটি মাত্রার মধ্যে ছিল। তবে এই চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এই সীমান্ত সংঘর্ষটি মানে মাত্রাতিরিক্ত হয়ে যায়, এবং দেখা যায় এখানে প্রায় শতাধিক নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষ এখানে মানে হতাহতের ঘটনা ঘটে বা তারা নিহত হয়েছে বলে জানা যায়। তো
তো যার কারণে দেখা গেছে যে পরিস্থিতিটা আরো বেশি উত্তেজিত হয়ে যাবে, আরো বেশি ঘোলাটে হয়ে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ হচ্ছে সম্মত হয়েছে তারা 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর তারা সম্মত হয়েছে, 28 ডিসেম্বর 2025 তারিখে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু বিষয়টা হলো এটা কার্যকর কবে হবে এটা একটা জানা দরকার, যেটা আসলে কার্যকর কবে থেকে হয়েছে। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, যেহেতু এটা খুবই একটা হট টপিক। কার্যকর হয়েছে কিন্তু, যদিও এটা বিরতি সম্মত হয়েছে 28 তারিখে, তবে কার্যকর হয়েছে 27 ডিসেম্বর। কার্যকর হয়েছে 27 ডিসেম্বর দুপুর 12টা থেকে। 27 ডিসেম্বর দুপুর 12টা থেকে এটা মূলত কার্যকর হয়েছে। এটা আসলে কেন হলো, যে সম্মতি হলো 28 তারিখে, কিন্তু তার একদিন আগে থেকেই তারা কেন কার্যকর করলো? এটা আসলে একটা কূটনৈতিক একটা কৌশল। এটা একটা কূটনৈতিক কৌশল যে আমরা যে যুদ্ধবিরতি করেছি, কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ একদিন আগে বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা যুদ্ধবিরতি করতেছি, বা যুদ্ধবিরতি যে সম্মতি হব বিধায় একদিন আগে আমরা যুদ্ধ বন্ধ করেছি। এটা একটা কূটনৈতিক একটা কৌশল। তো এই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানতে হবে, অবশ্যই, যে 28 ডিসেম্বর 2025 তারিখে এই থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাদের যে যুদ্ধবিরতি সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে এই যুদ্ধবিরতিতে তারা নতুন করে সম্মত হয়েছে। এরপর যদি আমরা পরবর্তীতে দেখি যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা হলো ব্রি কর্তৃক উদ্ভাবিত নতুন সারের নাম কি? খেয়াল করে দেখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেটি আছে ব্রি, এখান থেকে দেখা যায়, আমরা তো জানি বিভিন্ন ফসলের জাত তারা নিয়মিত উদ্ভাবন করে, পাশাপাশি তারা কিন্তু সারও উদ্ভাবন করে থাকে নতুন পদ্ধতিতে এবং নতুন একদম সম্পূর্ণ নতুন ভাবে। তো তাদের বেশ কিছু অর্গানিক সার আছে, বেশ কিছু জৈবিক সার আছে, যেটাকে আমরা অর্গানিক বা জৈবিক বলতে পারি। তো এই সারগুলো ব্যবহারে হয় কি, যে আমরা যে সচরাচর যে সাধারণ যে সারগুলো আছে, ইউরিয়া সার, টিএসপি সার, পটাশ সার, হ্যাঁ, এইগুলোর ব্যবহারের মাত্রাটা একটু কমিয়ে দেয়। তো আমরা তো জানি যে যেমন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করে যেমন খাবারটা বিষাক্ত হয়ে যেতে পারে, বা ওই শস্যটা বা বিষের ক্রিয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে, এবং দেখা যায় জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এই সারগুলো ব্যবহার করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ব্রি একটা ধান আবিষ্কার করেছে নতুন করে, সেটা আমরা জানি যে ব্রি অর্গানিক সার, তাই না? এই যে ব্রি অর্গানিক সার নামে একটা নতুন একটা সার তারা তৈরি করেছে। তো এই সারটার আসলে কাজ কি? কাজ হলো এই সার ব্যবহারের ফলে জমিতে 30% ইউরিয়ার ব্যবহারের পরিমাণটা কমে যাবে। 30% ইউরিয়ার ব্যবহার কিন্তু কমে যাবে, ব্যবহার কমবে। অপরদিকে 20% যেটাকে বলা হয় টিএসপি সার, হ্যাঁ, 20% টিএসপি সারের ব্যবহার কিন্তু কমে যাবে। তো যার কারণে দেখা যায় যে এই যে অতিরিক্ত সার ব্যবহারের ফলে যে দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয় বা উর্বরতা হারিয়ে ফেলে, এইখান থেকে কিন্তু জমিগুলো একটু রক্ষা পাবে। এবং দেখা যায় যে আবার শুধু তাই নয়, মানে ধানের উৎপাদন যারা দাবি করেছে যে 12 থেকে প্রায় 15% উৎপাদন বেড়ে যাবে, ধানের উৎপাদনটা বাড়বে যদি এই অর্গানিক সারটা ব্যবহার করে। তো এই তথ্যটা আপনাদের জানতে হবে, বিশেষ করে ফসলের জাত বা ফসলের জাত, এগুলো তো পরীক্ষা আসেই। তো যেহেতু এবার নতুন করে একটা সার উদ্ভাবন করেছে, এটা পরীক্ষা আসার মতো। তাহলে এই তথ্যটা আমরা অবশ্যই আমরা জেনে রাখবো যে ব্রি অর্গানিক সার। এরপর দেখেন যে বাংলাদেশ ছাড়াও 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা দেশ, আমরা তো জানি যে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটবে, তাই না? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এই যে তালিকা, এখান থেকে উত্তরণ ঘটবে। শুধু বাংলাদেশই না, আরো দেশ আছে। তো সেই দেশগুলো কিন্তু আমাদের জানতে হবে, আরো 2টা দেশ আছে। তো এতে করে হবে কি, বাংলাদেশ যদি এলডিসি থেকে যদি বাংলাদেশে উত্তরণ ঘটে, এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য একটা সুসংবাদ, পাশাপাশি আমাদের দেশের জন্য এটা আবার চ্যালেঞ্জও বটে। কারণ এলডিসি থেকে উত্তরণ ঘটতে বাংলাদেশ এতদিন ধরে যে শুল্ক মুক্ত যে একটা প্রবেশাধিকার বা বিভিন্ন যে সুবিধাগুলো পাইতো, বিশেষ করে হচ্ছে যে পোশাক শিল্পের ক্ষেত্রে বা অন্যান্য যে পণ্যের ক্ষেত্রে, তো এই সুবিধাটা কিন্তু এইভাবে আর পাবে না। যার কারণে আমাদের কিন্তু অর্থনীতিটা সাময়িকভাবে একটা হুমকির সম্মুখীন হতে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো যে অপরদিকে যে আমরা মানে একটা এলডিসি থেকে উত্তরণ ঘটবে, এটাও আমাদের দেশের জন্য একটা সুসংবাদ, বা ওই যে নতুন একটা চ্যালেঞ্জ হবে, এই চ্যালেঞ্জটাকে যখন উত্তরণ ঘটবে তখন আমাদের জন্য একটা সামনে চ্যালেঞ্জ আসবে। তো এই চ্যালেঞ্জটাকে কেন্দ্র করে যদি আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে যদি আমরা সচল রাখতে পারি, এটাও তো আমাদের জন্য ভালো। তো আমরা তো জানি যে বাংলাদেশ এলডিসি থেকে যে উত্তরণ ঘটবে, আমরা সবাই জানি যে 2026 সালের, তাই না, 2026 সাল, এবং এটা হলো 24 নভেম্বর, তাই না, 24 নভেম্বর 2026 সালের 24 নভেম্বর মূলত বাংলাদেশে এলডিসি থেকে উত্তরণ ঘটবে। এর সাথে আরো 2টা দেশ আছে আমরা জানি, সেই 2টা দেশ হলো কি, লাওস এবং নেপাল। লাওস ও নেপাল, এই 2টা দেশেরও কি ঘটবে, একই সাথে বাংলাদেশের সাথে তাদের
মানে এই এলডিসি থেকে তাদের উত্তরণটা ঘটে যাবে। তো এটা অবশ্যই জানবেন, বিশেষ করে এই ডেটটা কবে ঘটবে এবং আর এর সাথে আরো কোন দেশে উত্তরণ ঘটবে, এই তথ্যগুলো অবশ্যই জানবেন। খেয়াল করে দেখেন যে বাংলা একাডেমি, এরপরে যে প্রশ্নটি আছে যে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2025 লাভ করেছেন কতজন ব্যক্তিত্ব। এই তথ্যটা একটু মানে এখানে কারা লাভ করেছেন এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কতজন লাভ করেছেন। যারা আমরা যদি বলে থাকি যে বাংলা একাডেমি পুরস্কার কতজন পেয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। তবে সম্মানসূচক ফেলোশিপ 2025 এটা কে পেয়েছেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কতজন পেয়েছেন এটা পরীক্ষা আসতে পারে। অপরদিকে যেমন বাংলা একাডেমিতে পুরস্কার কতজন পেয়েছেন, কে কে পেয়েছেন, এখানে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে বাংলা একাডেমি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না, বাংলা একাডেমি আমরা সবাই জানি এটি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। তো বর্তমান যিনি মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক বর্তমানে যিনি আছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জানি যে অধ্যাপক মোহাম্মদ আজম, তাই না, তিনি হলেন কি অধ্যাপক মোহাম্মদ আজম। এই অধ্যাপক মোহাম্মদ আজম সাহেবই হচ্ছেন বর্তমানে বাংলা একাডেমির নতুন মানে চলমান যে মহাপরিচালক। আর একটা বিষয় হচ্ছে যে বাংলা একাডেমি মূলত 8 ধরনের পদক প্রদান করে, যেমন বাংলা একাডেমি পদক, ফেলোশিপ পদক, এই ধরনের 8 ধরনের পদক কিন্তু তারা কি করেছে, প্রদান করে থাকে, বাংলা একাডেমি থেকে প্রদান করা হয়। তো এবার সম্মানসূচক ফেলোশিপ 2025 পেয়েছেন সর্বমোট 7 জন ব্যক্তিত্ব পেয়েছেন, 7 জন ব্যক্তিত্ব পেয়েছেন। তো এখানে আসলে এই তথ্যের মধ্যে হচ্ছে যে আপনাদের কতজন পেয়েছেন এটা হলো গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, কে কে পেয়েছেন এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না ফেলোশিপের ক্ষেত্রে। তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা অবশ্যই সুন্দর করে ভালো করে পড়ে রাখবেন। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগারের নাম কি। হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশে একমাত্র মানে জ্বালানি তেল শোধনাগার। একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমাদের দেশটা আসলে ওইভাবে আর কি তেলের জন্য তো ওইরকম মানে খ্যাতি সম্পন্ন না, বা ওই ধরনের আমাদের তেলের সম্পদ ওইভাবে নাই, যেমন মধ্যপ্রাচ্যে যেরকম তেল আছে প্রচুর। তো আমাদের দেশে তেলের পরিমাণটা একটু কম, বা থাকলেও সেটা আমরা উত্তোলন করতে পারি না আমাদের প্রযুক্তিগত দুর্বলতার কারণে। তো দেখা যায় যে বাংলাদেশে তেল শোধনাগার যেটি রয়েছে, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে পতেঙ্গাতে আছে, চট্টগ্রামের পতেঙ্গা। এটার স্থান হচ্ছে কি পতেঙ্গায়, পতেঙ্গা অর্থাৎ আমাদের চট্টগ্রাম। অর্থাৎ আমরা তো জানি যে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে, এবং বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয় চট্টগ্রামকে। তো যার কারণে এই যে চট্টগ্রামের পতেঙ্গায় হচ্ছে আমাদের মূলত এই তেল শোধনাগার অবস্থিত। তো তেল শোধনাগারের বিষয়টা হচ্ছে যে বাজারে যে আমাদের বাজারে যে চাহিদা আছে, তো বিদেশ থেকে তেল আমদানি করলে দেখা যায় কি মানে খরচটা বেশি পড়ে, তেলের বাজারটা একটু অস্থির হয়ে যায়। কিন্তু দেখা যায় বিদেশ থেকে যদি কাঁচা তেল নিয়ে আসে বা অপরিশোধিত তেল নিয়ে এসে যদি এখানে পরিশোধন করা হয়, তাহলে দেখা যায় যে তেলের যে মূল্যটা এটা স্থিতিশীল থাকে, এবং দেখা যায় সরকারের যে ভর্তুকি এটা পরিমাণও অনেকখানি কমে যায়। তো এই জন্যই মূলত তেল শোধনাগারটা আমাদের দেশে মানে তেল শোধনাগার ভূমিকা রাখে। তো এটা তো আমরা সবাই জানি যে ইস্টার্ন রিফাইনারি, তাই না, এটা আমরা সবাই জানি যে ইস্টার্ন আর কি ইস্টার্ন রিফাইনারি আর কি যেটাকে বলা হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আর কি, এটা হচ্ছে মূলত বাংলাদেশে কি তেল শোধনাগার। এই যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এটা হচ্ছে মূলত বাংলাদেশের তেল শোধনাগার। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে আসি যে ইউনিসেফ এর তথ্য মতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত। এটা কিন্তু ভয়াবহ একটা তথ্য, সীসা দূষণ। এর আগে এই বিষয়টা তেমন একটা আলোচিত হইতো না। হ্যাঁ, বাংলাদেশের বাতাসে সীসা আছে, বিশেষ করে আমাদের রাজধানী শহরে যেটা ঢাকা, এখানে প্রচুর পরিমাণে সীসা আছে। কিন্তু সীসা দূষণে বাংলাদেশের অবস্থানটা হঠাৎ করে খুবই আলোচিত হয়েছে। এর আগে বাংলাদেশের যে বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে, বা বাংলাদেশের বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে সরকারি বেসরকারি, যেগুলো হচ্ছে স্বাস্থ্য নিয়ে কাজ করে, মূলত জনস্বাস্থ্য নিয়ে কাজ করে, তো তারা একটা তথ্য দিয়েছিল যে বাংলাদেশে প্রতি বছর সীসা দূষণের কারণে আক্রান্ত মানুষের সংখ্যা হচ্ছে 55 থেকে 60,000। 55 থেকে 60,000 মানুষ প্রতি বছর আক্রান্ত হয়। কিন্তু সম্প্রতি বিশেষ করে ইউনিসেফ এর যে তথ্য, তারও আগে যদি আমরা দেখি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা আছে, জাতিসংঘের অঙ্গ সংগঠন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এমন একটা তথ্য দিয়েছেন যেটা আসলে আমাদের বিবেকে নাড়িয়ে দিয়েছে। সেটি হলো যে সরকারি হিসাব না, তারা দেখেছে রিসার্চ করে তারা যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,38,000 মানুষ মারা যায় এই সীসা দূষণের কারণে।
প্রতি বছর প্রায় 1,38,000 1,38,000 মানুষ কি হয়ে যায়, মারা যাচ্ছে কিসের কারণে, এই সীসা দূষণের কারণে। তো এই তথ্যটা আসার পর আসলে ইউনিসেফ একটু নড়ে চড়ে বসেছে এবং তারা দেখেছে যে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সীসা দূষণের পরিমাণটা অত্যন্ত বেশি, কিন্তু এই সীসা দূষণে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান সেটা হচ্ছে 4র্থতম সীসা দূষণে। এখন হচ্ছে সীসা দূষণটা আসলে হয় কিভাবে, আমরা দেখি যে বিশেষ করে অ্যালুমিনিয়াম যে শিল্পটা আছে, সব থেকে বেশি সীসার দূষণ হচ্ছে ব্যাটারি শিল্প। অর্থাৎ পুরোনো ব্যাটারিটাকে গলিয়ে বা পুরোনো ব্যাটারিটাকে ভেঙে নতুন করে ব্যাটারি তৈরি করা, যে ব্যাটারি যে শিল্পগুলো আছে যেখানে ব্যাটারি তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ব্যাটারি, বাসের বা দেখা যায় যে প্রাইভেট কার অথবা ইজি বাইকের যে ব্যাটারিগুলো বা নিত্য প্রয়োজনীয় যে ব্যাটারিগুলো আছে, জেনারেটরের ব্যাটারি, তো এই ব্যাটারিগুলো হচ্ছে এই ব্যাটারি শিল্প থেকে সব থেকে বেশি আসে। এরপর আসে অ্যালুমিনিয়াম শিল্প থেকে, এরপর চামড়া শিল্প থেকে বেশ কিছু হয়। এছাড়া আমরা যে প্রতিনিয়ত যে মশলা দ্রব্য ব্যবহার করতেছি, যেমন গুঁড়া হলুদ বা গুঁড়া মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া, এই যে প্রতিনিয়ত যে আমরা যে বিশেষ করে খাবারের যে মশলা জাতীয় যে দ্রব্যগুলো ব্যবহার করতেছি, এখানে কিন্তু সীসা পাওয়া যায়। তো এইভাবে হচ্ছে মানব শরীরে সীসাটা মূলত প্রবেশ করে থাকে। তো এই কারণেই মূলত সীসা দূষণের পরিমাণটা বর্তমানে একটা ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর কারণে কিন্তু ক্যান্সারের মতো রোগ হচ্ছে, বিশেষ করে ফুসফুস ক্যান্সার বা লিভার ক্যান্সার, এই যে বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণেই মূলত এই মৃত্যুগুলো ঘটতেছে আর কি। এরপর যদি আমরা দেখি দুর্নীতি দমন কমিশন, এরপর যদি আমরা ভালো করে খেয়াল করি যে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী কমিশনের মেয়াদ কত। তো দুর্নীতি দমন কমিশন হচ্ছে বাংলাদেশের বিশেষ করে দুর্নীতি প্রতিরোধের জন্য এই কমিশনের ভূমিকাটা অনেকখানি বেশি। বিশেষ করে যারা সরকারি পর্যায়ের যারা কর্মকর্তা আছেন বা যারা হচ্ছে যে প্রশাসনের সাথে যারা জড়িত আছেন অথবা যারা ক্যাবিনেট মেম্বার বা মন্ত্রী বা এরা যেন স্বচ্ছতার মাধ্যমে চলতে পারে, তারা যেন দুর্নীতি করতে না পারে, তো এই দুর্নীতি দমনের জন্য এই কমিশনটা মূলত কাজ করে থাকে। তো দুর্নীতি দমন কমিশনের আগের যে ছিল নিয়ম অনুযায়ী আগের যে সদস্য সংখ্যা ছিল, পূর্ব সদস্য যদি আমরা খেয়াল করি যে পূর্বের সদস্য কত ছিল আর এখন নতুন সদস্য আসলে কত হয়েছে, নতুন করে সদস্য। তো পূর্বে কিন্তু কমিশনের সদস্য ছিল মাত্র 3 জন। এই 2025 সালে যে সংশোধনী দিয়েছে বা যে আইন করেছে সেই অনুযায়ী 5 জন করা হয়েছে, 3 জন থেকে এটা 5 জনে করা হয়েছে। আর অপরদিকে এটার মেয়াদ আগে ছিল 5 বছর, এখন নতুন করে মেয়াদ করা হয়েছে মাত্র 4 বছর। তার মানে দেখেন মেয়াদ কমিয়ে আনা হয়েছে স্বচ্ছতার জন্য। আর অপরদিকে কাজটাকে অর্থাৎ এই দুর্নীতি দমন কমিশনের কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য, দ্রুত গতিতে করার জন্য তারা 3 জন থেকে 5 জন সদস্য তারা উন্নীত করেছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে আর কি, যে সদস্য সংখ্যা 3 জন থেকে এখন বর্তমানে করেছে 5 জন, কিন্তু মেয়াদ 5 বছর থেকে কমিয়ে করেছে 4 বছর। এরপরে দেখি যে প্রশ্নগুলো আছে, এরপরে যদি আমরা প্রশ্নটা দেখি সেটা হচ্ছে আবু সাইদের নিয়ে অঙ্কিত, এই যে দেখেন আবু সাইদ, জুলাই যোদ্ধা যে ছিল, আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতম মশির এর শিল্পী কে? তো খেয়াল করেন যে উন্নতম মশির, তাই না, সেই কাজী নজরুল ইসলামের সেই হলো কি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় যে কবিতা আছে বিদ্রোহী কবিতা, তাই না, এই বিদ্রোহী কবিতা যে কবিতাটিকে তৎকালীন ব্রিটিশ সরকার কি করেছিল, নিষিদ্ধ করেছিল এবং এই কবিতাটি লিখেছিলেন 1921 সালে। 1921 সালে তিনি এই কবিতাটি লিখেছিলেন, যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এখানে তিনি বলেছেন উন্নত মমশির। তো এই উন্নত মমশির বাংলাদেশে 2টা রয়েছে, এই উন্নত মমশির এই ভাস্কর্যটা দুটি রয়েছে। তো সেটা কোথায় কোথায় রয়েছে? 1 নাম্বার হচ্ছে আমরা জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু আছে উন্নত মমশির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি ভাস্কর্য আছে, সেটা হচ্ছে উন্নত মমশির। আর অপরদিকে এই যে আবু সাইদ যে হচ্ছে 2024 সালে 16 জুলাই যিনি শহীদ হয়েছিলেন, তো তার জন্য আর একটা উন্নত মমশির করা হয়েছে, এটা হচ্ছে রংপুরে পুলিশ লাইন্স স্কুল যেটি আছে, রংপুরের পুলিশ লাইন্স, ঠিক আছে, পুলিশ লাইন্স স্কুল। তো রংপুরের পুলিশ লাইন্স স্কুলে এটি স্থাপন করা হয়েছে উন্নত মমশির। তো এই জন্য বুঝতে হবে, একটা হচ্ছে কি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় রয়েছে 30 সালে ময়মনসিংহের, ওখানে একটা উন্নত মমশির নামে একটা ভাস্কর্য আছে, আর একটা উন্নত মমশির ভাস্কর্য করা হয়েছে যেটা হলো আবু সাইদকে কেন্দ্র করে, এবং এটি স্থাপন করা হয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুলের সামনে।
এই দুইটা তথ্যই কিন্তু আপনাদের জানতে হবে, আগে বুঝতে হবে কোথায়। তো এটার যে ভাস্কর তিনি হলেন কি শহীদ কবির, এটার ভাস্কর ছিলেন মূলত শহীদ কবির, তিনি এটি ডিজাইন করেন। এবার দেখেন পরবর্তীতে যদি আসি, যে দেশে অপরিশোধিত তেল সক্ষমতা বৃদ্ধি করতে একনেকে অনুমোদিত হওয়া নতুন প্রকল্পের নাম কি? দেখেন এই তেল শোধনাগার নিয়ে সম্প্রতি বাংলাদেশে কিন্তু বেশ কিছু তথ্য এসেছে, এবং আজকে দেখলেন যে দুইটা প্রশ্ন। একটু আগে বললাম যে তেল শোধনাগার আসলে আমাদের কেন দরকার, ওই যে বিশ্ববাজারে তেলের যে ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির কারণে সাথে সাথে মূল্য বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি অপরিশোধিত তেলের দিকে মানুষ এখন বেশি ঝুঁকে যাচ্ছে, কারণ পরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করতে গেলে প্রচুর পরিমাণে মুদ্রা আমাদের কিন্তু বিদেশে চলে যায়, দেশীয় মুদ্রা। পাশাপাশি অপরিশোধিত তেল যখন আমদানি করা হয় তখন এটার মূল্যটা একটু কমে, যার কারণে আমাদের দেশীয় মুদ্রা বা দেশের অর্থনীতি থেকে একটু কম মুদ্রা আর কি বিদেশে চলে যাচ্ছে। পাশাপাশি এই 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 অপরিশোধিত তেলকে যখন আপনি পরিশোধন করবেন, তো শুধু তেলই পাবেন না, তেলের সাথে আরো অনেক উপাদান পাবেন, মোবিল পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়। তো সামগ্রিকভাবে দেখা যায় যে এটা একটা লাভজনক একটা ব্যবসাও বলা চলে। তো এই জন্য অপরিশোধিত তেলের চাহিদাটা আমাদের দেশে বৃদ্ধি হওয়ার কারণেই সরকার একটা প্রকল্প হাতে নিয়েছে, যে যাতে করে দেশে অপরিশোধিত তেল সক্ষমতা বৃদ্ধি যেন করা যায়। পাশাপাশি দেখা যায় যে দেশের যে কয়েকটি তেলের খনি আছে, হ্যাঁ আমাদের দেশে তো ওইভাবে তেলের খনি নাই, তারপরেও যাতে করে আমরা আমাদের যে বিশেষ করে সমুদ্র অঞ্চল হোক অথবা আমাদের যে নদী বিধৌত যে অঞ্চলগুলো আছে এখানে তেলের পরিমাণ থাকতে পারে, তো সেই তেলগুলোকে উত্তোলন করে অথবা বিদেশ থেকে তেল নিয়ে এসে এটাকে অপরিশোধিত তেল নিয়ে এসে এটা পরিশোধন করে তেলের বাজারকে কিভাবে স্থিতিশীল করা যায়, এটা হলো মূল উদ্দেশ্য। তো এইটা অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। তো এটার নাম হচ্ছে ERL2। এর আগেও কিন্তু ERL গ্রহণ করা হয়েছিল, এর আগেও গ্রহণ করা হয়েছিল, তবে সেটা খুব একটা সফলতার মুখ দেখেনি। তো এবার নতুন করে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এবং যাতে সফলতার মুখ দেখতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর দেখেন যে বর্তমানে দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কততম? তো খেয়াল করে দেখেন যে বর্তমানে জুবায়ের রহমান চৌধুরী তিনি কততম বিচারপতি। তো এর আগে একটা দেখি যে জুবায়ের রহমান চৌধুরী, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে একটু অন্যরকম, যে তিনি এর আগে কোন পেশায় ছিলেন। এর আগে তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন, তাই না? কোন সুপ্রিম কোর্ট? বাংলাদেশ সুপ্রিম কোর্ট যেটি আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন কি ছিলেন? বিচারপতি তিনি হিসাবে দায়িত্ব পালন কিন্তু করেছেন এর আগে। তো তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি আমরা জানি তিনি হলেন মূলত 26তম প্রধান বিচারপতি। 26তম প্রধান বিচারপতি তিনি দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব প্লাস শপথ নিয়েই তো দায়িত্ব গ্রহণ হয়ে যায়। দায়িত্ব প্লাস শপথ মানে শপথ প্লাস দায়িত্ব, এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, যে তিনি আগে কি করেছেন, আচ্ছা তিনি আগে শপথ নিয়েছেন, তারপর কি করেছেন? দায়িত্ব গ্রহণ করেছেন। তো দায়িত্ব গ্রহণ করেছেন কার কাছ থেকে? তিনি দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে 28 ডিসেম্বর, তাই না? 28 ডিসেম্বর 2025 তারিখে তিনি কি করেছেন? দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই তথ্যটি অবশ্যই আপনাদের জানতে হবে, যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন বিচারপতি ছিলেন এবং তিনি হলেন 26তম, এবং তিনি শপথ প্লাস দায়িত্ব নিয়েছেন 28 ডিসেম্বর 2025 তারিখে। তো এই ধরনের তথ্যগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যে কোনো পরীক্ষা আসতে পারে। ভ্যাট সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, তাই না? ভ্যাট সংক্রান্ত অর্থাৎ বাংলাদেশের যে ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বলা হয়, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা সংগ্রহের জন্য বা এই কার্যক্রমটাকে আরো দ্রুত গতি করার জন্য অনলাইন ভিত্তিক কার্যক্রম আমরা জানি অনেক আগে চালু হয়েছিল, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যা হচ্ছে দুইটা পদ্ধতি ছিল, একটা ছিল হচ্ছে আইভাস, আর একটা ছিল আইবাস প্লাস প্লাস। খেয়াল করে দেখেন, আরেকটা ছিল আইবাস প্লাস প্লাস। তো দেখেন নামগুলো পাশাপাশি হওয়ার কারণে নাম বিভ্রাটের একটা মানে হয় আর কি, নাম বিভ্রাট হয়ে যায়। এবং বিশেষ করে দেখা যায় যে যারা মূলত এই ভ্যাট গুলো প্রদান করে থাকেন বা যারা ভ্যাট দাতা বা কর দাতা, তারা একটা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যাইতো, কারণ দুইটা নাম পাশাপাশি, একটা নাম সংক্রান্ত জটিলতা। আর সে কি আইবাস প্লাস প্লাস ব্যবহার করবে নাকি আইভাস ব্যবহার করবে, এই যে নাম সংক্রান্ত জটিলতার কারণে প্রচুর কিন্তু মানে দুর্ভোগ পোহাতে হতো যারা করদাতা আছে। পাশাপাশি যারা অফিসে যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাইতো। তো এইটাকে সমাধান করে সরকার এই দুটা পদ্ধতিকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসছে, সেটা হচ্ছে ইভ্যাট সার্ভিস।
সেটা নাম হলো মূলত ইভ্যাট সার্ভিস। এর ভিতরে গেলেই আপনি আইবাসে যে কার্যক্রম হতো বা আইবাস প্লাস প্লাস দুইটা কার্যক্রম এখানে সচল আছে। তো এই জন্য একটা নির্দিষ্ট নামের ভিতর নিয়ে আসছে যে ইভ্যাট সার্ভিস, এখন আর নাম বিভ্রাট হচ্ছে না। তো মূলত এখানে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছিল মূলত নাম বিভ্রাটের কারণে। তো এই নাম বিভ্রাটটাই তারা মূলত দূর করার জন্য এই নামটি দিয়েছে যে ইভ্যাট সার্ভিস। তো এটা আপনাদের অবশ্যই জানতে হবে, ইভ্যাট সার্ভিস অর্থাৎ ইভ্যাট সিস্টেম, এটা নতুন নামকরণ করা হয়েছে কি ইভ্যাট সিস্টেম করা হয়েছে। ইভ্যাট সিস্টেম, এই যে ইভ্যাট সার্ভিসের যে নতুন নামকরণ এটা হচ্ছে ইভ্যাট সিস্টেম। এবং এর আগের যে দুইটা নাম ছিল এটা অবশ্যই একটু ভালো করে দেখবেন। এরপর দেখেন প্রথম দেশ হিসাবে বাংলাদেশ যে দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বা ইপিএ চুক্তি করেছে, তাই কিনা? ইপিএ চুক্তিটা কি? ইপিএ চুক্তিটা হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ। তো খেয়াল করে দেখেন এর আগে কিন্তু মানে বাংলাদেশের অন্য কোন রাষ্ট্রের সাথে, বিশেষ করে বিদেশি রাষ্ট্রের সাথে, পার্শ্ববর্তী দেশ বাদই দিলাম, বিদেশি রাষ্ট্র যেটা পার্শ্ববর্তী দেশটাও বিদেশি রাষ্ট্র, কিন্তু একদম বিদেশি দেশের সাথে এইবার প্রথমবারের মতো বাংলাদেশ কি করেছে? অর্থনৈতিক চুক্তি করেছে। এর আগে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চুক্তি এভাবে ছিল না, ঠিক আছে? তো এই প্রথম কোন বিদেশি দেশের সাথে প্রথমবারের মতো কি করে এই চুক্তিটা কিন্তু তারা সম্পাদন করে। প্রথমবারের মতো চুক্তি করে কে? বাংলাদেশ। কেন করে? এর একটা কারণ আছে। আমরা জানি যে 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ কি হবে? এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ করবে। এরপরেও আমরা কিছুদিন আগে তথ্য জেনেছি যে এরপরেও জাপান বাংলাদেশকে শুল্ক মুক্ত যে প্রবেশাধিকার এটা বাংলাদেশকে তারা দিবে। মানে এলডিসি তে অন্তর্ভুক্ত থাকাকালীন যে সুবিধাগুলো বাংলাদেশ পাইতো জাপানে, একই সুবিধাগুলো তারা অব্যাহত রাখবে। এই জন্য তারা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বা অর্থনৈতিক একটা চুক্তি তারা করেছে, এবং এটাই হলো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের সাথে কি অর্থনৈতিক চুক্তি। এই যে ইপিএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 7046 বা 7000 প্লাস পণ্য কি পাবে? শুল্ক মুক্ত প্রবেশাধিকার থাকবে বাংলাদেশের। হ্যাঁ, আপাতত 3 বছরের জন্য করেছে, এরপর আস্তে আস্তে মেয়াদ হয়তো বা বাড়াতে পারে, তবে তাদের এই অর্থনৈতিক চুক্তিটা থাকবে ধারাবাহিকভাবে। শুল্ক মুক্ত কি থাকবে? শুল্ক মুক্ত প্রবেশাধিকার, তাই না? প্রবেশাধিকার এখানে থাকবে। এছাড়া বাংলাদেশের কিন্তু আমরা যদি বলি আঞ্চলিক, একটা হচ্ছে আঞ্চলিক বলতে কি বোঝায়? যেটা হচ্ছে বাংলাদেশ যে অঞ্চলটাতে অবস্থিত, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত, তাই না? তো এই দক্ষিণ এশিয়া এটা হচ্ছে অঞ্চল। তো বাংলাদেশের যে আশপাশে যে দেশগুলো আছে এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভুটানের সাথে আছে একটা পিটিএ যেটা চুক্তি আছে, তাই না? অর্থাৎ পার্টনারশিপ ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে বলে পার্টনারশিপ ট্রেড এগ্রিমেন্ট। এই পিটিএটা আছে মূলত ভুটানের সাথে আছে। কিন্তু আমি যদি বলি আঞ্চলিক বাইরে, মানে নিজ অঞ্চলের বাইরে গিয়ে যদি কোনো দেশের সাথে চুক্তি করে থাকে তাহলে এটা হচ্ছে প্রথম চুক্তি। তো এই তথ্যগুলো আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে আর কি পড়তে হবে। তো এটা হলো কি জাপানের সাথে কি করেছে? এই চুক্তিটি করেছে। তো চাকরি প্রত্যাশী বৃন্দ যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে, অর্থাৎ বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, এছাড়াও বেসরকারি যে ব্যাংক, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে, আবেদন প্রক্রিয়া, বয়স বা অন্যান্য যে কোনো কিভাবে পড়াশোনা করব, কিভাবে প্রস্তুতি নিব, যে কোনো সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই হটলাইন নম্বরটিতে যোগাযোগ করতে পারেন 09644330000। এই হটলাইনে যোগাযোগ করে আপনি যে চাকরির যে কোনো তথ্য আপনি জানতে পারবেন। এছাড়াও দেখেন আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিনিয়ত যে সার্কুলারগুলো, এই সার্কুলারগুলো কিন্তু আপনি নিয়মিত আপডেট পাবেন। আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে প্রতিদিন যে সার্কুলারগুলো হচ্ছে এই সার্কুলারগুলো আপডেট আপনি পাবেন। এছাড়াও এখানে আরো আপনাদের জন্য ফ্রি ক্লাস আছে, ফ্রি এক্সামের ব্যবস্থা আছে, বিভিন্ন কোর্স সংক্রান্ত তথ্য আছে, এগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়াও আছে আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি। এই বিদ্যাবাড়ি যে ফেসবুক পেজ আছে, এই পেজের মাধ্যমে আপনারা জানেন যে আপনাদের এই যে সাম্প্রতিক এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ যে ঘটনাবলী এগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করি। এছাড়াও আমাদের বিদ্যাবাড়ি ফেসবুক পেজে প্রতিদিন পত্রিকা থেকে বাছাই করে 10টা প্রশ্ন কিন্তু দেয়া হয়। এই প্রশ্নগুলো যদি কেউ ধারাবাহিকভাবে পড়ে তাহলে তার সাম্প্রতিক জ্ঞানের জন্য আর অন্য কিছু পড়তে হবে না, জাস্ট এই 10টা করে যদি প্রতিদিন সে নিয়মিত আর কি চর্চা করে। তো
এখানে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং পাশাপাশি অন্যান্য চাকরি সংক্রান্ত তথ্যও কিন্তু এখানে দেওয়া হয়। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন যে এই যে আজকে যে আপনারা দেখতে পারলেন যে সাম্প্রতিক আপডেট বুলেটিন এই ধারাবাহিকভাবে কিন্তু চলতেছে। তো এর মাধ্যমে শুধু সাপ্তাহিক আপডেট বুলেটিনই না, এরকম আরো সুন্দর সুন্দর কিন্তু অনুষ্ঠান, কিন্তু সুন্দর সুন্দর ক্লাস কিন্তু আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। তো অবশ্যই আপনি এখানে যুক্ত থাকবেন বা আপনারা যারা পরিচিত আছে তাদেরকেও বলবেন এখানে যুক্ত থেকে চাকরির প্রস্তুতি, মানে চাকরির প্রস্তুতি যেন সহজে নিতে পারে এবং সেটার ক্ষেত্রে যেন বিদ্যাবাড়ি তাদের জন্য সহায়ক ভূমিকা যেন পালন করে, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের জন্য তাদের সহায়ক একটা ভূমিকা পালন করে। তো এই জন্য অবশ্যই এটার সাথে যুক্ত থাকবেন। তো এতক্ষণ যারা দীর্ঘ সময় ধরে আপনারা যারা আমার এই ক্লাসটি উপভোগ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।